আমার মতো মানুষ বেঁচে থাকার কোনো অধিকার নেই সমাজে। আজকে আমার সামনে আমার মাকে থানা থেকে লাথি দিয়ে বের করে দেওয়া হয়েছে। আমি সব দেখতেছি কিন্তু কিছু বলতে পারছি না। থানার ভিতরে 5 জন মিলে আমাকে উল্টো করে লাঠিচার্জ করছে, তাও আবার উলঙ্গ করে। আসলেই ভাই, গরিবের কোনো দুনিয়া নাই। আমাদের পরিবার বলতে আমার মা আর ছোট বোন, একটা মাত্র বোন। বোনের বয়স মাত্র 8 বছর। এত কিছু বোঝে না। বোনের বয়স যখন 4 মাস তখন বাবা মারা যায়, আর তখন থেকে সংসারের হাল আমি ধরি। এই একটা দোকানে কাজ করি আর থাকি বস্তিতে। এর জন্যই আমি মাকে সবসময় বলি, আম্মু, গরিবের কোনো জীবন আছে? আর আম্মু তখন আমাকে একটা কথাই উত্তর দেয়, মানুষ ছোট থেকে বড় হয়, বড় থেকে কখনো ছোট হয় দেখছোস? আমারও অনেক আশা আছে তোকে নিয়ে, অনেক বড় কিছু করবি। ভালো কোনো ভার্সিটিতে চান্স পেতাম, কিন্তু টাকার কারণে পরীক্ষা দিতে পারি নাই। কাছেই একটা সরকারি ভার্সিটিতে ওইখানে ভর্তি হয়ে গেছি। কোনো মতে পড়াশোনাটা চালাই আম্মুর কারণে। আম্মু না থাকলে হয়তো পড়াশোনা করতাম না। তো আজকে সকালে দোকানে যাচ্ছি। আম্মু প্রতিদিন আমাকে একটা কথাই বলে, বাবা, কাজ করতে যাবি যা, কিন্তু কারোর সাথে ঝগড়া করবি না। আমি বললাম, আরে কি যে বলো না আম্মু, আমি কারোর সাথে ঝগড়া করি বলো? আম্মু বলল, তাও বাবা, এই শহরের মানুষগুলো ভালো না। আমি বললাম, জানি আম্মু, তোমাকে বলতে হবে না। মিলি কই, আমার ছোট বোন? আম্মু বলল, ঘরে বসে দেখ কি করছে, যত জিনিসপত্র আছে সব উল্টো করছে, আর কি করবে? আমি বললাম, থাক, ছোট মানুষ করতে দাও। আচ্ছা আম্মু, যাই, দেরি হয়ে যাচ্ছে। আম্মু বলল, আচ্ছা বাবা। কিছু দূর আসতেই একটা মেয়ে বলল, স্যার, ওই লাল শার্ট পরা ছেলে আছে না, ওর মতোই দেখতে। আর বলতে হবে না মা, তুমি চলে যাও, আমি নিশ্চিত ওই হবে। দেখো ওকে কেমন উচিত শিক্ষা দিই। মনে মনে চিন্তা করছি, লাল শার্ট পরা তো এখানে আমি ছাড়া কেউ নেই, তাহলে কি আমাকেই বলছে? পিছনে তাকিয়ে দেখি আমাদের থানার ওসি। আমার খুব ভয় হতে লাগলো। ওসি বলল, এই ছেলে, এইদিকে আসো। আমি ভয়ে ভয়ে ওদের কাছে হেঁটে গেলাম। আমি বললাম, জি স্যার, কিছু বলবেন? এক কনস্টেবল বলল, স্যার, যারা করে তারা এই ছেলের মতোই ভালো সাজে, আপনি তাকে চিনতেই পারবেন না। আমি বললাম, কি বলছেন মানে? ওসি বলল, কালকে তুই কইছিলি। আমি বললাম, জি, কেন? আমি আমার বাড়িতে। ওসি বলল, এখন কোথায় যাচ্ছ? আমি বললাম, কাজ করতে। ওসি বলল, কি কাজ করো? আমি বললাম, জি, দোকানে কাজ করি। ওসি বলল, কালকে যাও নাই কেন? আমি বললাম, জি, কালকে অসুস্থ ছিলাম স্যার, এই জন্য যাই নাই। পাশে থাকা ছেলেটা বলল, বেশ স্যার, সব প্রমাণ হয়ে গেছে। আর কে করবে? ছেলেটাই মেয়েটাকে ধর্ষণ করেছে, আর মেয়েটা তো নিজেই দেখিয়ে দিয়ে গেছে। আমি বললাম, কি বলছেন আপনারা এইসব? মাথা খারাপ? আমি আবার কাকে ধর্ষণ করব? জীবনে কোনো মেয়েকে ছুঁয়ে পর্যন্ত দেখি নাই। ওসি বলল, যারা ধর্ষণ করে তারা ঠিক তোর মতোই কথা বলে। ওই, একে গাড়িতে তোল, এভাবে স্বীকার করবে না। আমি বললাম, স্যার, আমার কথাটা তো একটু শুনবেন। ওসি বলল, আচ্ছা তাহলে এখন স্বীকার করে ফেল যে কালকে মেয়েটাকে তুই ধর্ষণ করছস, তাহলে শাস্তি কম দেওয়ার চেষ্টা করব। আমি বললাম, বলছি তো আমি কিছুই করি নাই। একটু পর পর কি বলছেন আর কাকে ধর্ষণ করব আমি? ওসি বলল, তোর সাহস তো কম নয়। এক তো আমার কথার উত্তর দিচ্ছিস না, আবার আমার মুখে মুখে কথা বলছিস। এই, একে জেলে ভরে লাঠিচার্জ করে সব বের কর। আপনাকে বলতে হবে না, দেখেন সব কিভাবে স্বীকার করে। আমি বললাম, প্লিজ স্যার, আমার কথাটা তো একটু শুনুন। কেউ আমার কোনো কথা শোনে না। হাজতে ভরে 5 জন মিলে আমাকে লাঠিচার্জ করছে। দেখো, এখনো সময় আছে, বলে ফেল যে মেয়েটাকে কিভাবে ধর্ষণ করলি। আমি বললাম, বলছি তো আমি মেয়েটাকেই চিনি না, আবার ধর্ষণ করবো কিভাবে? ও তাই নাকি? তোরে তো একটু জোরে বললো। স্যার, ও মুখ থেকে কোনো কথাই বের করছে না। ওসি বলল, উল্টা করে উলঙ্গ করে পিটাও, তাহলে সব বলে দিবে। আমাকেও তাই করছে, শুধু চিৎকার করছি, আর কিছু বলতে পারছি না। এখনো সময় আছে, বলে দে। আমি বললাম, আমি করি নাই। তবে রে, ইচ্ছা মতো মারতে লাগলো। হঠাৎ বাইরে থেকে আম্মুর আওয়াজ শুনতে পারছি। আম্মু কান্না করতে করতে বলল, কি কারণে আমার ছেলেকে এভাবে মারছেন? ওসি বলল, আপনার ছেলে করেছে একটা মেয়েকে। আম্মু বলল, কি বলছেন আপনারা? মাথা খারাপ হয়েছে? আমার ছেলে মোটেই এমনটা করতে পারে না। ওসি বলল, ও তাই নাকি? মেয়েটা নিজেই আপনার ছেলেকে দেখিয়ে বলেছে। আম্মু বলল, মেয়েটা হয়তো ভুল দেখেছে। ওসি বলল, আমাদের দেশে নাকি বিচার হয় না, আমি থাকতে হবে, এখন এখান থেকে চলে যান। আম্মু বলল, আপনার পায়ে পড়ি, আমার ছেলেকে ছেড়ে দেন। ওসি বলল, একটা গোপন কথা কি জানেন? জেলের ভিতরে মেয়েদেরকে আমি করি, তাই বলছি আপনি এখান থেকে চলে যান, নয়তো বলা যায় না, আপনার উপরেও আমার নজর পড়তে পারে। আম্মু বলল, চি চি চি, থানার ওসি এত খারাপ? ওসি বলল, খারাপের দেখেছেন কি? বলেই আম্মুকে লাথি দিয়ে বের করে দিল। আম্মু কান্না করতে করতে চলে যাচ্ছে। বিশ্বাস করেন ভাই, এই কাহিনী দেখে আমার শরীরের ভিতর আগুন জ্বলছে। মনটা চাইছে সব কয়টাকে হত্যা করি, কিন্তু পারছি না। হঠাৎ একটা মেয়ে তার বাবাকে নিয়ে এসে বলল, স্যার, কাকে ধরে নিয়ে আনছেন? ওসি বলল, তুমি চিন্তা করিও না, ওই দেখো ছেলেটাকে মেরে কি অবস্থা করে ফেলেছি। মেয়েটা বলল, কিন্তু স্যার, ও তো আমার সাথে কিছুই করে নাই। ওসি বলল, মানে কি বলছো? মেয়েটা বলল, জি স্যার, যে আমাকে করেছে ওর নাম রনি, আর রাস্তায় মেয়েদের নিয়ে ঘুরছে। রনি নামটা শুনেই বুঝে গেছি ওর কোনো বিচার হবে না।
সন্ত্রাসীর কোনো বিচার হয় না। ওর বাবার টাকার অভাব নাই, আর রনি যাকে পারে তাকে মারে, আর তো কোনো কথাই নাই। ওসি বলল ছেলেকে নিয়ে আসো তো। আমাকে কাপড় পরিয়ে বাইরে নিয়ে আসলো। হাঁটার শক্তিটুকু আমার শরীরে নাই, কিভাবে বাড়িতে যাব তাই চিন্তা করছি। মেয়েটা বলল সরি আমার জন্য আপনাকে আজকে আমি একটা হাসি দিয়ে স্যার আমি করেছি। গরিবের কোনো বিচার নাই। জানি স্যার, বলতে হবে না। একটা হেল্প করবেন, আমাকে শুধু বাড়িতে দিয়ে আসবেন। ওসি বলল কনস্টেবল যাও ওকে বাড়িতে দিয়ে আসো। মেয়েটা বলল স্যার যে আমাকে করেছে তাকে ধরবেন না। ওসি বলল আরে যাও মা, তুমি চিন্তা করিও না, আমি সব দেখে নিব। মেয়েটা বলল কিন্তু স্যার ও তো জেলের বাইরে ঘোরাঘুরি করছে। ওসি বলল তো কি হয়েছে, যাও বলছি, শোনা যায় না কানে। মেয়েটা বলল কিন্তু স্যার। ওসি বলল বলছি তো যেতে। ভয়ে মেয়েটা চলে গেল। আমি মনে মনে হাসতেছি, জানি ওর কোনো বিচার হবে না। পুলিশকে যে টাকা দিতে পারবে পুলিশ তার পক্ষেই কথা বলবে, এজন্য পুলিশকে আমি ঘৃণা করি। আর আজকে আমার সাথে যা হয়েছে এরপর থেকে তো পুলিশকে দুচোখেও দেখার ইচ্ছা করবে না। পুলিশ আমাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেল। কোনো মতে বাড়ির ভিতরে গেলাম। আম্মু আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করছে। আম্মু বলল বাবা ওসির কথা কি সত্যি? আমি বললাম অন্যায় করে বড় লোকেরা আর শাস্তি পায় গরিবেরা। আম্মু বলল বাবা আমাদের এত টাকা নাই, নাইলে আজকে আর তোর এই অবস্থা হতো না। আমি বললাম বাদ দাও আম্মু, এমনি ভালো হয়ে যাবে। আর যেই মেয়েটা হয়েছে ছেলেটা ছিল রনি। আম্মু বলল ওদের তো কোনো বিচার হবে না, রনিকে সবাই চিনে। আমি বললাম কেন, আমাকেই তো মারছে, ওর আবার কি করবে? মিলি বলল ভাইয়া তোমার কি হয়েছে? আমি বললাম না রে বোন, কিছু হয় নাই, এই তো রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে পড়ে গেছি। মিলি বলল দেখে শুনে হাঁটবা না তুমি, বোকা ছেলে। আমি বললাম লক্ষ্মী বোন আমার। আম্মু বলল এখানে শুয়ে থাক কিছুক্ষণ, তাহলে ভালো লাগবে। আমি বললাম আচ্ছা আম্মু। আম্মু চলে যাওয়ার পর আমার গার্লফ্রেন্ডকে কল দিলাম। গরিবের আবার গার্লফ্রেন্ড, তাই তো চিন্তা করছেন। আসলে বড়লোক বাবার একমাত্র মেয়ে, খুব কেয়ারিং করে আমাকে, এর জন্য ওকে আমি ভালোবাসি। কিন্তু আমি জানি ওর সাথে আমার কখনোই যায় না, আর কখনো মিলনও হবে না। আর ওর বাসা আমার বাসা থেকে 10 টাকা ভাড়া। সুমাইয়া বলল কি করো তুমি? আমি বললাম এই তো শুয়ে আছি, তুমি কি করো? সুমাইয়া বলল এই তো বান্ধবীদের সাথে বসে কথা বলছি। আমি বললাম ও আচ্ছা। সুমাইয়া বলল কাজে যাওনি আজকে? আমি বললাম গিয়েছিলাম, একটু সমস্যার জন্য চলে আইছি। সুমাইয়ার বান্ধবী ফোনের ভিতরে ওকে জানি কি বলছে, তবে হালকা করে শুনতে পারছি। সুমাইয়া এটা তো গার্লফ্রেন্ড, ইসরে আমাদের ভাগ দিবি না? সুমাইয়া বলল আস্তে কথা বল, ও শুনতে পারবে। আমি বললাম খুব বিজি নাকি? সুমাইয়া বলল তোমার জন্য তো আমি সবসময় ফ্রি যান, কিন্তু তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? আমি বললাম একটু অসুস্থ হয়ে গেছি। সুমাইয়া বলল ঠিক মতো ওষুধ খাবা, আর তোমার বিকাশে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, ওষুধ কিনে খাবা। আমি বললাম এই টাকা লাগবে না, আমার কাছে টাকা আছে। সুমাইয়া বলল জানি আমি, বলতে হবে না। আমি বললাম তাহলে? সুমাইয়া বলল তোমার মনের কথা আমি বুঝি। আমি বললাম ও তাই নাকি? সুমাইয়া বলল আচ্ছা একটা কথা বলবো রিফাত। আমি বললাম বলো। সুমাইয়া বলল মনে করো তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। আমি বললাম কি বলছো তুমি, তোমাকে ছাড়া থাকতে পারবো বলো আমি? সুমাইয়া বললাম আরে পাগল, মনে করতে বলছি। আমি বললাম তাও পারবো না। সুমাইয়া বলল মনে করতে বলছি তো প্লিজ বাবু। আমি বললাম আচ্ছা মনে করলাম, এখন বলো। সুমাইয়া বলল আমি যে তোমাকে এত টাকা দিচ্ছি, এই টাকার বিনিময়ে কি দিবা আমাকে? আমি বললাম তোমার টাকা তো সব খরচ করে ফেলেছি, তাই দিতে পারবো না, তবে তুমি যা বলবে তাই করব, এছাড়া উপায় থাকবে না। সুমাইয়া বলল মনে থাকে জানো। আমি বললাম কি? সুমাইয়া বলল কিছু না, বাদ দাও, এইসব হিসাব তুমি বুঝবা না, খুব শীঘ্রই তোমার সাথে দেখা হবে, তবে সেটা খুব স্পেশাল ভাবে। আমি বললাম কি বলছো, কিছুই তো বুঝতে পারছি না। সুমাইয়া বলল খুব তাড়াতাড়ি বোঝা যাবে আশা করি। আমি বললাম কি জানি কি সব কথা বলো তুমি, আচ্ছা ফোন রাখি, মা আছে পাশে। সুমাইয়া বলল ওকে বেবি। ফোনটা রেখে দিলাম। হঠাৎ একটা মেসেজ আসলো 10,000 টাকার। আসলে সুমাইয়া আমাকে অনেক টাকা দিছে, এই পর্যন্ত যদি আমি নাও করি তাও দেয়। এখন আমার এমন মনে হয় যেন ও আমাকে ভালোবাসে না, আমাকে নিয়ে কেমন জানি একটা গেম খেলছে, সেটা ওর বান্ধবীদের কথাই বুঝতে পারি। সে যাই হোক, 2 মাসের সম্পর্ক আমাদের, আমি তো ওকে অনেক ভালোবাসি। এভাবে 3-4 দিন চলে গেল। এখন আমি অনেকটাই সুস্থ। সকালে দোকানে যাব, ঘর থেকে বের হয়েছি, কিন্তু পাশের বাসার মেয়েটা আমার পথ আটকে দাঁড়িয়েছে। মেয়েটার নাম তুবা।